হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে আমিও তোমাদের দয়ায় অনেক ভালো আছি। সামিরাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি সামিরার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজ নতুন একটি ভিডিও শুরু করছি। আর আজ হচ্ছে সোমবার আর এখন হচ্ছে সকাল 9টা। তো সকালবেলা ঘুম থেকে উঠেছে তো আরও আগে, বাচ্চারা স্কুলে গিয়েছে, মাদ্রাসা গিয়েছে ছোটো মেয়ে। এরপর এখন এই যে নাস্তা খাবো, তো চা বানাতে এসে দেখি যে অল্প একটুখানি চা পাতা আছে। তো হঠাৎ করে যে দেখি যে বয়াম খালি 1 চামচ চা পাতা আছে, আমার লাগবে 2 চামচ চা পাতা। তো ওটা দিয়ে আমি চাটা বসিয়ে দিলাম আর হঠাৎ মনে পড়ছে আমি তো ঘরে চা পাতা এনে রাখছি, তো আমি আরও 1 চামচ আর কি চা পাতা অ্যাড করলাম। এই কারণে কিন্তু আমি শেষ হওয়ার আগে সব কিছু এনে রাখি, কখন কোনটা শেষ হয়ে যায় আসলে খেয়াল থাকে না সবসময় আনার জন্য। তো ভাগ্যিস আগে আনিয়ে রাখছিলাম, না তো এখন আবার আমার দোকানে দৌড়াতে হতো বা চাটা আর কি সকালে খাওয়া হতো না। আর সকালবেলা চা যদি না খাই মানে কেমন যেন একটা লাগে। তো আমি ডিম পোচ করে নিলাম, এরপর সাথে আমি এখন পরোটা ভাজতেছি, আমার ছোটো বোন বানিয়ে দিচ্ছে আর আমি ভাজতেছি। আর সাথে দিচ্ছি একদম খাঁটি গাওয়া ঘি। এই ঘিটা যে কী পরিমাণ ভালো, একদম পিওর, দেশ থেকে গোয়ালাদের দিয়ে আমার বাবা আর কি বানিয়ে দেয়। ভীষণ মানে ঘ্রাণ হয় আর খেতেও অনেক ভালো লাগে। আর পরোটা কিন্তু আমার কাছে ঘি দিয়ে খেতে বেশি ভালো লাগে। আমি বাটার দিয়ে খেয়ে দেখেছি, অত একটা ভালো লাগে না, তবে বাটার দিয়ে পাউরুটি দিয়ে অনেক মজা লাগে। অফ ক্যামেরায় আমি 4টা পরোটা আপাতত ভেজে নিয়েছি আর বাকিগুলো পরে ভাজবো। হালকা সেঁকে রেখে দেবো, যখন আর কি যে খেতে চায় তাকে আর কি ভেজে দেবো। যেমন আমার মেয়ের আছে, কখনো হঠাৎ বলে যে পরোটা করে দাও। এছাড়া কিন্তু আমার ঘরে অলরেডি সবসময় ফ্রোজেন পরোটা থাকেই। তো এই তো কলা এনে ঝুলিয়ে রেখেছিলাম, নয়তো দেখা যায় কি কলা যদি আমি এইভাবে টেবিলের উপরে রেখে দিই, নিচে দিয়ে কেমন একদম কালো হয়ে যায়। আর এভাবে ঝুলিয়ে রাখলে কিন্তু কলাগুলো বেশ ভালো থাকে। আর ঘরে করেছিলাম তাল, সেদিন যে আমি তাল রান্না করেছিলাম, তো তালটা তো আসলে সচরাচর একবারে খাওয়া হয় না, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তাল দিয়ে রুটি পরোটা খেতে অসম্ভব মজা লাগে, আমার তো বেশ ভালো লাগে। তোমাদের কেমন লাগে বন্ধুরা কমেন্ট করে জানিও। তো আমার বরকে দিয়ে আসলাম, সে শুয়ে আছে, ডাইকা দিয়ে আসলাম যে উঠে নাস্তা খাও। পর আমি উকি দিয়ে দেখলাম কি পরিমাণ আলসা, সে শুয়ে শুয়েই খাচ্ছে। আসলে সকালবেলা উঠে তো উঠে ফজরের নামাজ পড়ে, এরপর মেয়েদের স্কুলে দিয়ে আইসা বাজার টাজার করে আইসা দেখা যায় একটুখানি শুয়ে থাকে, এই ফাঁকে আমি আর কি নাস্তা করে দিই। আর এই যে আজকে বাজারে নিয়ে আসছে, তেমন কিছু প্রয়োজন ছিল না, মাছ টাছ তো আছে, সেদিন মুরগি টুরগি অনেক এনেছিল। তো বেগুন, এরপর হচ্ছে পেঁপে, করলা না উস্তা, আর হচ্ছে আলু। আর এই যে গতকাল যে মুরগি এনেছিল সেই মুরগিটা আমি এভাবে কেটে নিয়েছি। লেগ পিসটা এভাবে রাখলে কিন্তু ভীষণ ভালো লাগে না, আমার কাছে তো দেখে ভালো লাগে, একদম মনে হয় অনেক বড় বড়। এমনিতেই এই মুরগিটা অনেক বড়, তার মধ্যে এভাবে কাটাতে আরও বড় বড় লাগছে। দেখি এই কড়াইয়ের মধ্যে আজকে আর কি রান্না করা যায় কিনা। তো আমি বেশি করে পেঁয়াজ নিয়েছি, আজকে আর আলু দিব না, চিন্তা করেছি কষা কষা করে ভুনা করব। আসলে মুরগি দেখে না আমার কেমন জানি লাগছে, ভালো লাগছে না, কিন্তু মেয়েরা তো খাবে, ওদের খেতে ভালো লাগে, ওরা মাছ খেতে চায় না। গতকাল আর কি মাছ রান্না করেছিলাম না, ট্যাংরা মাছ রান্না করেছিলাম, চিংড়ি মাছ রান্না করেছিলাম, 2 মেয়ের 1 মেয়েও খায় নাই। ও বলে যে মাছ রান্না করছে কেন, পরে চিংড়ি মাছ দিয়ে 2টাকে একটুখানি ভাত খাওয়াই দিয়েছিলাম, সেই তরকারিও এখনও ফ্রিজে রয়ে গেছে। তো এই কারণে ভাবলাম মুরগি রান্না করে রাখি, লাগলে ফ্রিজে রাইখা খাওয়াবো। তারপর মানে একটা প্যারা ভাল লাগে না, খেতে গেলে বলবে কি রান্না করছো, মাছ রান্না করছো কেন, ভাত খাবো না, মানে দুরমের এক কথা। তো আমি কিন্তু পেঁয়াজ, এরপর হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন জিরা বাটা দিয়ে দিচ্ছি, সাথে কিন্তু আমি ধনিয়ার গুঁড়ো দিয়েছি 1 চামচ। এরপর মশলাগুলোকে খুব সুন্দর মতন কষিয়েছি। মশলা কষানোর উপরে কিন্তু তরকারির টেস্টটা অনেকটাই নির্ভর করে। দেখা যায় ভালো মতন যদি মশলাটা কষানো না হয়, সেই তরকারি খেতে কিন্তু ভালো লাগে না। আর এই যে মুরগিটা এখন দিয়ে কিন্তু এটাও আমি খুব ভালো মতন কষিয়ে নিব, আমি মিডিয়াম আছে চিকেনটা খুব ভালো মতন কষিয়ে নিব। আর নাড়াচাড়া করতে গিয়েই না মানে সমস্যা হচ্ছে, মুরগির লেগটা তো অনেক বড়, এর মধ্যে পাশও আমি নিয়েছি কিছুটা, তো আরও বড় হয়ে গেছে। আর এই যে দেখো খুব সুন্দর মতন কিন্তু কষানো হয়ে গেছে, আর ওপর থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে কিন্তু আমি গরম পানি অ্যাড করব। আমি চেষ্টা করি সচরাচর একটু গরম পানি দেওয়ার জন্যই, এতে কিন্তু তরকারির টেস্টটা খুব ভালো আসে। তো তরকারিটা এখন হতে থাকুক, আমি ঢাকা দিয়ে রেখে দিব। আর এই ফাঁকে আমার কাপড় ভিজানো লাগবে, ভিজানো না আর কি, ওয়াশিং মেশিনে কাপড় দিব। আর এই যে এখন যে কাপড় দিচ্ছি, জানি না এই কাপড় কখন ধোয়া শেষ হবে, কারণ আমার কলের যে পানি, সেই পানিটা খুবই একদম টিপাই টিপাই পড়ে। দেখা যায় যেখানে আমাকে আর কি 1 ঘন্টা শো করে কাপড় ধোয়ার জন্য, কিন্তু এটা ধুতে ধুতে 3 ঘন্টা লেগে যায়। তো প্রথমে কিন্তু আমি কাপড়গুলো দিয়ে নিলাম, আর আমি কিন্তু সরাসরি এখন বক্সের ভিতরে ডিটারজেন্ট দিই না। ডিটারজেন্ট দিলে কি হয় আর কি, দেখা যায় যে পানির ফোর্স কম, তো
তো সাবানটা রয়ে যায়, আবার অনেক সময় কাপড়ের মধ্যে রয়ে যায়। এই কারণে আমি কী করি, সার্ফটাকে খুব ভালো মতন পানির মধ্যে গুলে নিই, এরপরে আমি কাপড়ে ঢেলে দিয়ে মেশিনটা অন করে দিই। আর এই যে তোমাদের একটু দেখাচ্ছি, দেখো কীভাবে টিপাই টিপাই পানি পড়তেছে। এইভাবে কি কাপড় ধোয়া হয় বলো? মানে পুরাতন পানিতে এক সমস্যা। যাই হোক, এটা হতে থাকুক, কোনো সমস্যা নেই। এবার যদি রাত্রেও যদি কাপড় ধোয়া শেষ হয়, কোনো অসুবিধা নেই। আর এদিক দিয়ে কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে, আমি দমে রেখে দিলাম। প্রথমে আমি 3-4টা কাঁচামরিচের মাথা ভেঙে দিয়েছি, আর একটুখানি জিরার গুঁড়া দিয়ে এখন আমি 2 থেকে 3 মিনিটের জন্য কম আঁচে চুলায় রেখে দিব। এতে করে কিন্তু দেখো ওপর থেকে খুব সুন্দর মতন তেলটা উঠে এসেছে। আর এই ফাঁকে কিন্তু আমি করলা ভাজিটাও করে নিয়েছি। এখন আমার রান্নাবাড়াও শেষ। আর এদিক দিয়ে কিন্তু খালা ঘর মুছে থালা বাসন ধুয়ে ক্লিন করে নিয়েছে। আর এই যে ঘরে একটা নারকেল ছিল না, দেখেছিলাম গতকাল যে আমার বড় যা নারকেল দিয়েছিল, এরপর আমড়া দিয়েছিল। তো ভাবলাম যে নারকেলটা কুড়িয়ে রেখে দেই, নয়তো দেখা যায় নষ্ট হয়ে যাবে। তো এর মধ্যে কিন্তু আমার রান্নাবাড়া শেষ করে আমি গোসল করে ফ্রেশ হয়ে খেয়ে নিয়েছি, আর খালাকেও ভাত দিয়েছি। আজকে অনেকটাই লেট হয়ে গেছে কাজ করতে করতে, তো খালাকে বললাম আগে খেয়ে নাও, তারপর নারকেল কুড়াও। তো খালা আর আমি একসাথেই ভাত খেয়ে নিয়েছি। এরপরে এই যে খালাকে দিয়ে নারকেল কুড়াচ্ছি। সামনে কিন্তু আমি দাঁড়িয়ে আছি যে কী করে না করে, কীভাবে করে না করে আর কি, এটা দেখার জন্য। তো এই যে নারকেল কোড়ানো শেষ, আর নিচে একটুখানি ছিল, তো আমি খালাকে বললাম কি অতটুকু একটু ভালো মতন নাও যেন কালোটা না আসে। কিন্তু খালা এমনভাবে নিচে লাস্টের নারকেলটুকু একদম কালোতে পুরো ভরে গেছে। তো যতটুকু পারলাম ফেলে দিলাম, আর বাকিটা এখন আমি বক্সে ভরে রেখে দিলাম। আর এই বক্সে যে আমি নারকেলটা এখন রাখলাম একদম ইনটেক অবস্থায়, কোনো নাড়াচাড়া ছাড়া। তো এটা কিন্তু আমি 6 মাস ধরেও ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা হবে না। আমি সচরাচর কিন্তু নারকেল সবসময় বাসায় এনে কুড়িয়ে রাখি, এবার আমার যখন দরকার হয় তখন আমি রান্না করি। যেমন এর আগে আমি তাল রান্না করেছিলাম, তালের বড়া বানিয়েছিলাম, সেই আমি কিন্তু ফ্রোজেন নারকেল দিয়েছিলাম। এখনও আমার ঘরে কিন্তু 2-3টা নারকেলের কোড়া রয়ে গেছে ইনটেক অবস্থায়। আমার এই যে আজকে একটা রাখলাম। যাই হোক, কথাগুলো বললাম যদি কারো কাজে লাগে। অনেকেই হয়তো বা মনে করবে ফ্রোজেন আইটেম ভালো থাকবে কিনা, ফ্রোজেন নারকেল আর কি খাবারে দিলে খাবারের টেস্ট থাকবে কিনা। তবে আমি বলবো তোমরা নিশ্চিন্তে এভাবে ফ্রোজেন করে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। এটা আর কি খাবারের মান খুবই ভালো থাকে, যেহেতু আমাদের এটা নাড়াচাড়া হয় না এই কারণে। আর এখন বিকেল প্রায় 5:30টার মতো বাজে, আর আমার ছোটো মেয়ে এসে বলছে যে ক্ষুধা লাগছে, তো ওকে আমি একটু চকস করে দিলাম গুঁড়া দুধ দিয়েই। আর তাসনিমের বাবা আসার সময় দেখো এই যে আইসক্রিমগুলো নিয়ে আসছে, এটা হচ্ছে দই আইসক্রিম। এই আইসক্রিমটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। এর আগের বার আনিয়েছিলাম, ওইটা শেষ, আমি আর কি লুকিয়ে লুকিয়ে রেখে রেখে খাইছি। তখনও 28টা ছিল, আর আজকেও এই দোকানে 28টাই ছিল। আমার মেয়ে আর কি গুনতেছে দাঁড়ায় দাঁড়ায়, বলে কি দাঁড়াও আমি দেখি কয়টা এখানে। তো গুনে দেখলো ঠিক 28টাই আছে। আমার মনে হয় উনি কয়টা করে রাখে জানি না। গতবার আমার 28টা পেয়েছি, এবার 28টা পেয়েছি। আর বলেছিলাম ভীম বার সার্ফ এক্সেল আনার জন্য। সার্ফ এক্সেল এখন 1 প্যাকেট আছে, তো ওকে বললাম যে আসার সময় আবার নিয়ে এসো, কিন্তু মনে হয় সার্ফ এক্সেল পায় না, এই কারণে ভীম বার নিয়ে আসছে 2টাই। আর এই যে গতদিন আমি দেখাইলাম না যে আমি ফ্রোজেন আইটেম আর্ধেক এই দোকানে রেখে দিয়েছিলাম, তো ফ্রোজেন এই আইটেমগুলো নিয়ে আসছে। এখানে 2 প্যাকেট বল আছে, আর আমি সসেজের কথা আর কি বলেছিলাম, সসেজটা শেষ হয়ে গেছে। আর অলরেডি কিন্তু আমার বড় মেয়ে চিকেন বল বের করে খাওয়া শুরু করে দিয়েছে। তো এগুলো এখন আমি ফ্রিজে রেখে দিলাম। আর আমার বড় মেয়েটার না আসলে প্রচণ্ড ঠান্ডা লেগেছে, ওকে যে আমি কতগুলো টিস্যু দিয়েছি, গতকাল রাতে সে একটা টিস্যু এভাবে শেষ করছে। সকালে আমি ঘুম থেকে উঠে দেখি পুরা খাট ফ্লোর টিস্যুতে ভরা। তো এই কারণে এখন আর একটা টিস্যু আর কি ছিঁড়ে দিলাম। এই টিস্যুগুলো কিন্তু বেশ ভালোই, খুব সফট। আর বড় যে কিচেন টিস্যুগুলো, ওইগুলো দিলে আমার কাছে মনে হয় কি মানে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এক একটা টিস্যু তোয়ালের মতন খুব বড় বড়। এই কারণে আমি প্রিফার করি সর্দি কাশিতে আমার মেয়েকে এই টিস্যু দেওয়ার জন্য। আর ভীম বার না আমার ঘরে 2-3টা এখনও আছে, কিন্তু আমি যে কোথায় রাখছি মনে নেই। তো খালাকে আজকে লিকুইডটা দিয়ে কাজ করাইছি, আর পরে খুঁজবো। অনেক সময় দেখা যায় এমন চিপা চাপায় রাখি, আমি নিজেই ভুলে যাই কোথায় কোনটাই না রাখি। 2টা মিটসেপ আমার আর কি এই ডিশওয়াশার রাখার জন্য, কিন্তু তাড়াহুড়োর সময় আমি খুঁজে পাচ্ছি না। তো ওটা রান্নাঘরে চলে গেল ডিশওয়াশারটা। আর এদিক দিয়ে আমার বড় মেয়েকে বলেছিলাম তোমাকে চকস করে দিই হরলিক্স দিয়ে, কিন্তু ও খাবে না। ও আবার একটু ঝাল ঝাল টাইপের কিছু খেতে পছন্দ করে, তো আমাকে বলে যে আমাকে একটু চাউমিন করে দাও। তো আমি এখানে নিয়েছি মোটা সাইজের যে নুডলসগুলো, সেগুলো, আর সাথে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, সাথে 2টা কাঁচামরিচ, আর হচ্ছে গরুর মাংস। আমি গরুর মাংস রান্না করেছিলাম, সেই মাংস থেকে কিছুটা মাংস রয়ে গেছিলো, তো ভাবলাম এটা দিয়ে আর কি নুডলসটা রান্না করে দিই। আর সাথে তো ক্যাপসিকাম আছেই। আর এখানে কি হচ্ছে, হাফ কেজি দুধ গরম করছিলাম, তো হঠাৎ দেখি ছানা কেটে গেছে। তো ভাবলাম এটাকে একদম শুকিয়ে ফেলি, আর একটুখানি চিনি দিয়ে দিলাম। তো এটাকে আর কি একদম ড্রাই করে ফেলবো ছানাটাকে, যেন কোনো পানি না থাকে। আর কি যখন একটু পোড়া পোড়া হবে তখন আর কি চুলা থেকে নামাবো। তো আমি পাশের চুলায় দিয়ে দিলাম, কম আছে এটা হতে থাকুক। আর এই চুলায় এখন আমি পাস্তাটা আর কি বসিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি কিন্তু আদা রসুন কুচি দিয়ে দিলাম। এই পাস্তাটা খেতে কিন্তু ভীষণ মজা হয়।
তো ছানাটা কিন্তু খুব ভালো মতন শুকায় গেছে, একদম পোড়া পোড়া হচ্ছে। এই পর্যায়ে আমি চুলার জালটা অফ করে দিলাম। আর এদিক দিয়ে আমি রসুন আর আদা কুচিটা একটু হালকা ব্রাউন করে ভেজে নিব। এরপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আর পুরা রান্নাটাই কিন্তু মিডিয়াম হাই আঁচে রান্না করতে হয়, তাহলে কিন্তু আর কি চাইনিজ যে কোনো আইটেম ভালো লাগে খেতে। তবে আমি আজকে যেই আর কি জিনিসগুলো ব্যবহার করছি নুডলসে, এটা চাইনিজ আইটেমেই ব্যবহার করা হয় সাধারণত। আমরা রেস্টুরেন্টে যে স্টাইলে খাই, এটা কিন্তু অনেকটা সেই স্টাইলে হয়েছে। তো আমি দিয়ে দিলাম একটা ডিমটাকে একটু হালকা স্ক্র্যাম্বল করে নিব। এরপরে এখন আমি অ্যাড করব গরুর মাংস আর ক্যাপসিকাম। চাইলে এখানে শুধু ডিম দিয়েই করা যেত, বা চিংড়ি মাছ থাকলে চিংড়ি মাছ দেওয়া যেত, মুরগির মাংস দিয়ে করা যায়। তো যেহেতু আমার গরুর মাংসটা হাতের কাছে ছিল, তো এই কারণে আমি ভাবলাম নুডলসে দিয়ে দিই। আর টেস্টটা ভীষণ ভালো লাগে, এটা বোঝাই যাচ্ছে না আমি যে কুক করা গরুর মাংস দিয়েছি। আমি কী করেছিলাম, গরুর মাংসটাকে একটুখানি ধুয়ে জাস্ট হাত দিয়ে একটুখানি ছাড়িয়ে নিয়েছিলাম। এরপরে যে এখন নুডলসে দিয়ে দিলাম। তো নুডলস দেওয়ার পরে এখন এখানে আমি একে কিছু সস ইউজ করব। এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো সয়া সস। এই সসগুলো দিলে টেস্ট খুব ভালো আসে। আর দিয়ে দিলাম 1/2 চামচের মতন ফিশ সস। তবে ফিশ সসের পরিমাণটা খুবই কম দিতে হয়, নয়তো বাজে একটা আবার গন্ধ আসে। কিন্তু ফিশ সস দিলে এটাই আর কি রেস্টুরেন্টের একটা স্বাদ নিয়ে আসে। আর দিয়ে দেবো এখানে টমেটো কেচাপ বা টমেটো সস। আমি আরও একটা সস দিব, এটা বারবিকিউ সস। আর এই সসটা কি হয়েছে, আমার মেয়ে গতকাল চিকেন ফ্রাই কিনে এনেছিল নাগা ড্রামস, তো সেখানে ও 2টা কৌটা দিয়েছিল। পরে আমি একটু চেক করে দেখলাম কি একদম আমার ঘরের যে সসটা, সেই সসটাই আর কি ওরা এভাবে ছোট ছোট প্যাকেট করে দিছে। তো এই কারণে আমি আর ফেললাম না, আমি এটা রেখে দিচ্ছি যে কোনো রান্নায় দিয়ে দেবো। যে আজকে যেমন নুডলসে দিয়ে দিব। তো আমি এখানে একটুখানি দিয়ে দিলাম মরিচের গুঁড়া, আর এই যে ওই সসটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব হালকা একটু গোলমরিচ গুঁড়া, আর দিয়ে দেবো টেস্টিং সল্ট। টেস্টিং সল্টটা দিলে প্রপারলি একটা রেস্টুরেন্টের স্বাদ আসে। আর এখন দিয়ে দিব নুডলসের সাথে যে মশলাটা থাকে সেই মশলাটা। আমি কিন্তু লবণ ইউজ করি নাই, শুধু আমি নুডলসটা যখন সিদ্ধ করেছিলাম তখন আমি আর কি একটুখানি 1/2 চামচের মতন লবণ দিয়েছিলাম। আর আমি একটুখানি চেক করে দেখেছি, যেহেতু অনেক সস পড়েছে আর কি লবণের পরিমাণটা একদম ঠিকঠাক আছে, ব্যালেন্স আছে, এই কারণে আর দিলাম না। তো আমার কিন্তু নুডলস রান্না হয়ে গেছে। আর এদিক দিয়ে কিন্তু আমার দুনো মেয়ে এসে দাঁড়ায় আছে নুডলস খাওয়ার জন্য। নুডলসের কালারটা কেমন আসছে জানি না, তবে অফ ক্যামেরায় খুবই ভালো লাগছিল, একদম কালারফুল। এখানে আরও কিছু সবজি দেওয়া যেত, দিলে ভালো হতো। আর ক্যাপসিকামটা যদি একদম ফ্রেশ থাকতো তাহলে আরও ভালো লাগতো। এটা আসলে কয়েকবারই ফ্রিজ থেকে বের করা হয়েছে, ঢুকানো হয়েছে ক্যাপসিকামটা, এই কারণে কালারটা চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আমার কাছে আরও কিছু ক্যাপসিকাম আছে, যেটা আমার মেয়েরা দেখেনি, আমি একদম লুকাইয়া ডিপ ফ্রিজের ভিতরে রেখে দিছি। মানে এই মেয়েদের যন্ত্রণায় আমি বেশিরভাগ জিনিসই লুকাই রেখে দিই, নয়তো দেখা যায় তারা বের করে খায় বা নষ্ট হয়ে যায়। এই কারণে আর কি আমি সচরাচর আমার যে সবচেয়ে দরকারি জিনিসগুলো সেগুলো ওদের হাতে আমি তেমন একটা ছাড়ি না। তো এই যে এখন মেয়েরা নুডলস খাচ্ছে, আর ঘড়িতে কিন্তু অলমোস্ট এখন প্রায় 8:35। 2 মেয়েকে আর আমার ছোটো বোনকে দিয়ে দিলাম, আর একটুখানি রেখে দিয়েছি আমার বরের জন্য, ও আসলে ওকে দিব। আর আমার না নুডলস পাস্তা তেমন একটা ভালো লাগে না, বিশেষ করে আমার নিজের হাতের রান্না নিজের খেতে ভালো লাগে না, যদি কেউ রান্না করে দেয় সেটা আর কি আমার কাছে ভালো লাগে। তো খেতে খেতে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও। আর তোমরা যারা আজকে নতুন দেখছো আমার চ্যানেলটিকে, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ইনশাল্লাহ আগামীকাল ঠিক সকাল 10টায় আরও একটি নতুন ভিডিও নিয়ে আসবো। সে অপেক্ষায় তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।